দেশকে শত্রুমুক্ত করতে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেনা প্রধান বলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ড নিয়ে একটি মহল ফায়দা নিতে চেয়েছিল। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন তিনি। অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার হলো দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। তো এইটা হলো তদন্তে বেরিয়ে আসবে এবং সাজাটা যখন হবে তাহলে হলো সন্তুষ্টির প্রশ্ন আসবে। এর আগে দেশ মাতৃকার সেবায় গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর 6টি সিগন্যাল ব্যাটালিয়নকে রেজিমেন্টাল পতাকা প্রদান করা হয়। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। হত্যার ঘটনায় পুলিশের করা মামলায় 3 দিনের রিমান্ডে থাকা 3 সাক্ষীকে প্রথম দিনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে বরখাস্ত ওসি প্রদীপের বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল কক্সবাজার জেলা কারাগারের ফটকে আসেন। বুধবার বেলা 11টার দিকে শুরু করেন জিজ্ঞাসাবাদ। হত্যা তদন্তে র্যাব ধারাবাহিকভাবে 15 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের কারণে এর আগে ওসি প্রদীপের সাক্ষাৎ পায়নি তদন্ত কমিটি। তিনি যে কথাবার্তাগুলো বলেছেন সেগুলো এখন আমাদের প্রাপ্ত অন্যান্য তথ্যগুলোর সাথে বিশ্লেষণ করে আমরা আমাদের রিপোর্টটি ফাইনাল করে ফেলব। সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলায় 3 দিনের রিমান্ডে থাকা 3 সাক্ষী রিমান্ডের প্রথম দিনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন টেকনাফের মারিশ বুনিয়ার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে তারা জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা জানান, রিমান্ডের প্রথম দিনেই তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আজকে তারা স্টেটমেন্ট দিয়েছে, এটা আমরা যাচাই করব। এদিকে টেকনাফের হুয়াইকং ইউনিয়নের মুসা আকবর ও শাহাবুদ্দিনকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 53 জনের বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে। নিহত মুসা আকবরের স্ত্রী শাহেনা আক্তার ও শাহাবুদ্দিনের বড় ভাই হাফেজ আহমদ বাদী হয়ে মামলা 2টি করেন। ছিল সংবাদ সম্মেলনের কারণে আমার স্বামীকে দিন দুপুরে 2টার সময় নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে কারিঙ্গনা থেকে দৌড়াইয়া উলুবনিয়া নিয়ে গেছে, উলুবনিয়া থেকে ধরে নিয়ে ক্রসফায়ার দিছে। বিকাল 3টা বাজে ধরছে, এটাই তোর 11টা হইতে 12টার ভিতরে ক্রসফায়ার দিয়ে দিয়েছে আমার ভাইয়ের। আদালত মামলাটি আমলে নিয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী। তার পক্ষে আজকে মামলা দায়ের করেছি। গত 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সমর ইসলাম, 21 টেলিভিশন। জানাবো করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় বাড়ল করোনা সংক্রমণ। এই সময়ে মারা গেছেন 35 জন। এ নিয়ে মোট মৃত্যু 4351, এর মধ্যে পুরুষ 23 আর মহিলা 12 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 15,204 জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন 2,582 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 3,17,528। নতুন 2,839 জন সহ মোট সুস্থ হয়েছেন 2,11,016। অবৈধ সম্পদ অর্জনের 2 মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা শাখার বরখাস্ত হিসাবরক্ষক আফজাল হোসেনকে 14 দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাসেল খানের রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে গত বছরের এপ্রিল ও জুনে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে দুর্নীতির মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গেল বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আফজাল। জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত। আফজালকে জিজ্ঞাসাবাদ করতে 2 মামলায় 10 দিন করে 20 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তারা। উভয় পক্ষের শুনানি শেষে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ ইমরুল কায়েসের আদালত। 284 কোটি টাকার উপরে মানি লন্ডারিং এর অপরাধ আছে এবং প্রায় 36 কোটি টাকার উপরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে। এই 2টা মামলাতেই উভয় পক্ষের শুনানি শেষে মাননীয় আদালত প্রতি মামলায় আফজাল হোসেনকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। পলাতক আফজালের স্ত্রীকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে মানি লন্ডারিং মামলায় রিজেন্ট চেয়ারম্যান শাহেদ সহ 3 জন ও 5 প্রতিষ্ঠানের 58 ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ঢাকার একটি আদালত ব্যাংক হিসাবগুলো জব্দ করার নির্দেশ দেন। গত 15 জুলাই সাতক্ষীরা দেবহাটার রামগতি সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ শাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে তার বিরুদ্ধে সিআইডি, র্যাব, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন মামলা করে। শাহেদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করে সিআইডি। চট্টগ্রামের পতেঙ্গায় একটি কন্টেইনার ডিপোতে অয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে 3 জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে 3 জন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সড়কে বেসরকারি কন্টেইনার ডিপো ইনকন্টেন্ট কন্টেইনার ডিপোতে দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত 3 জন হলেন নওয়াজ, মুক্তার ও আরমান। তাদের একজন একটি প্রাইম মুভারের সহকারী, একজন মিস্ত্রি, অপরজন কন্টেইনার ডিপোর কর্মচারী। অয়েল ট্যাঙ্কি ওয়ার্লিং করতে গিয়ে সিলিন্ডার বাস্ট হয়েছিল। তখন আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার গাড়ির অপোজিট সাইডে ছিল। তো যাওয়ার পথে বাস্ট হয়েছিল। ওনাদের কলিগ ছাড়া ডিপোর কোনো মানুষে এখনো আসে না। কন্টেইনার ডিপোতে গাড়ির অয়েল ট্যাঙ্কার ওয়েল্ডিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ওয়েল্ডিং করার সময় তেলের ট্যাঙ্কিতে হঠাৎ করে আগুন ধরে গেছে। আগুন ধরেই ওই ফাঁসে গ্যাস সিলিন্ডার ছিল, ওই গ্যাস সিলিন্ডারতে আগুন ধরে বিস্ফোরণ হয়ে ওদের অবস্থা হয়েছে। এদিকে হাসপাতালে ভর্তি 3 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। 3 জনের মধ্যে একজনের অবস্থা খুব সিরিয়াস। ওর নামটা হচ্ছে রবিউল, 25 বছর বয়স, ও 90% বার্ন। দুর্ঘটনা কবলিত বেসরকারি ওই কন্টেইনার ডিপোর মালিক শিল্পপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এই উপলক্ষে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনায় অংশ নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানান। বলেন, তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। রাজনীতিবিদের গণ্ডি পেরিয়ে তিনি মানুষ হিসেবেও মহান ছিলেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রণব মুখার্জির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের বন্ধু হিসেবে তিনি সর্বদা অকৃত্রিম ও উদার ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার পর তার 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা যখন দিল্লিতে নির্বাসিত জীবনযাপন করতেন, তখন প্রণব মুখার্জি ও তার স্ত্রী বঙ্গবন্ধু কন্যাদ্বয়ের প্রতি খুবই সহানুভূতিশীল হয়ে পাশে দাঁড়িয়েছিলেন। নড়াইলের জামাইবাবু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোকে বিহ্বল শ্বশুরবাড়ির লোকজন। শোকাহত নড়াইলের সাধারণ মানুষও। প্রণব মুখার্জির স্মৃতিচারণ করে তার আত্মার শান্তি কামনা করেছেন সবাই। পাশাপাশি বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে প্রণব মুখার্জির অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন নড়াইলের মানুষ। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। চিত্রা নদীর পাড়ে এই গ্রাম, নাম তার ভদ্রবিলা। এই গ্রামের মেয়ে শুভ্রা, তার সাথে বিয়ে হয়েছিল ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। 2013 সালের 5 মার্চ শুভ্রা মুখার্জিকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন প্রণব মুখার্জি। এটাই তার প্রথম এবং শেষ আশা। তবে সেই স্মৃতিগুলো আজও অম্লান স্বজনদের কাছে। প্রণব মুখার্জি আমার জামাইবাবু ছিলেন, উনি আমাদের এখানে এসেছিলেন। এখানে এসে তিনি পূজা অর্চনা করেন। আমরা অভিভাবককে হারালাম। প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির নামে ভারত সরকারের অর্থায়নে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে ভারত মৈত্রী ছাত্রী হল নির্মিত হয়েছে। শহরতলি বাঁশভেটায় শুভ্রা মুখার্জি মেমোরিয়াল হাসপাতাল নির্মাণের কাজ শুরু হলেও এখন তা বন্ধ। এছাড়া শুভ্রার মামাবাড়ি তুলারামপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। ওনার নামের সাথে আমাদের নড়াইলের একটা আত্মিক সম্পর্ক আছে। প্রণব মুখার্জির সাথে বাংলাদেশ তথা নড়াইলের সম্পর্ক অত্যন্ত গভীর। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে যদি আমরা ভাবতে চাই, প্রণব মুখার্জিকে বাদ দিয়ে আমরা কিছুই ভাবতে পারি না। 1943 সালের 17 সেপ্টেম্বর ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন শুভ্রা ঘোষ। তার শৈশব কেটেছে ভদ্রবিলা ও তুলারামপুর গ্রামের মামা বাড়িতে। 1955 সালে লেখাপড়া করতে কলকাতার আরেক মামার বাড়িতে যান তিনি। সেখানেই প্রণব শুভ্রার দেখা। একে অপরকে ভালোবেসে বিয়ে করেন তারা।
2015 সালের 18 আগস্ট নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে মারা যান নড়াইলের মেয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা। সোমবার দিল্লির আর্মি হাসপাতাল রিসার্চ অ্যান্ড রেফারালে মারা যান নড়াইলের জামাইবাবু প্রণব মুখার্জি। বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে প্রণব মুখার্জির অবদান স্মরণীয় হয়ে থাকবে বলছেন নড়াইলবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে নাজমুলের বই জালিয়াতি তদন্তের নির্দেশ হাইকোর্টের, 1 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। থামছে না জেল পালানোর মতো অপরাধ, নিরাপত্তার জন্য হুমকি বলছেন বিশেষজ্ঞরা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। হিন্দু বিধবা নারীরা স্বামীর সব সম্পত্তিতে অংশ পাবেন বলে রায় দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মিফতাউদ্দিনের একক ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন। 1996 সালে খুলনায় বৌদি তার স্বামীর কৃষি জমি পাওয়ার অধিকার রাখে না দাবি করে মামলা করেন দেবর যতীন্দ্রনাথ মণ্ডল। মামলা গড়ায় উচ্চ আদালতে। দীর্ঘ শুনানি ও আইনজীবীদের মত নিয়ে এই আদেশ দেন হাইকোর্ট। ফলে এখন থেকে হিন্দু বিধবারা বসত ভিটার পাশাপাশি কৃষি জমির অংশও পাবেন। এখন থেকে কৃষি জমির উপর বিধবাদের অধিকার থাকবে এবং তারা বাই ইনহেরিটেন্স এটা ক্লেম করতে পারবে। ওই জাজমেন্টটাকে ফলো করা হয়েছে ইন্ডিয়ান জুরিসডিকশনে এবং বাংলাদেশ জুরিসডিকশনে আজ অবধি এই ডিসিশনটা ফলো করা হতো। বঙ্গবন্ধু কর্নারের জন্য সরবরাহ করা বইয়ের গ্রন্থস্বত্ব এবং মেধাস্বত্ব অধিকার অবৈধভাবে ব্যবহারের অপচেষ্টার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে 3 সদস্যের কমিটিকে আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি AKM জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। মুজিব বর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের জন্য 30 কোটি টাকা ব্যয়ে 8টি বই কেনার প্রক্রিয়া শেষ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। এর মধ্যে 3টি বই কেনায় খরচ হয়েছে 20,70,86,400 টাকা। আর এই 3টি বই সাংবাদিক নাজমুল হোসেনের প্রকাশনা সংস্থা জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড ও সাধিকা পাবলিকেশনসের। বাড়তি দাম দেখানো, মেধাস্বত্ব চুরি সহ জালিয়াতির অভিযোগ আসে এই সাংবাদিকের বিরুদ্ধে। সংসদীয় কমিটি তদন্ত করছে বিষয়টি। গত সোমবার জালিয়াতির ঘটনা তদন্তে স্বাধীন বা বিচার বিভাগীয় কমিটি চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাইয়েদুল হক সুমন। বুধবার তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। 3 জনের সমন্বয়ে গঠিত কমিটি আগামী 1 মাসের মধ্যে এইটির তদন্ত করে এই তদন্ত রিপোর্টটি হাইকোর্টে জমা দেবেন। প্রাথমিক ও গণশিক্ষা সচিবের নেতৃত্বে কমিটিতে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি। নতুন প্রজন্মের সামনে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগটি, এই উদ্যোগটি কিন্তু অনেক একটা প্রেস্টিজিয়াস ব্যাপার। এটা একটা ইমেজের ব্যাপার, বঙ্গবন্ধুর ইমেজের ব্যাপার এবং মুক্তিযুদ্ধের ইমেজের ব্যাপার। এইরকম একটা জায়গায় যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে তাইলে এটা পুরাপুরি খোলাসা হওয়া জরুরি। এই জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি আমরা চেয়েছি। সাংবাদিকরা ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছে বলে শুনানির সময় মন্তব্য করেন হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 9 সেপ্টেম্বর। বুধবার বিকেলে শুনানি শেষে এই দিন ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে সকালে কারাগার থেকে আদালতে নেওয়া হয় আসামিদের। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। মামলা তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে 25 জনকে দায়ী করে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। তাদের মধ্যে গ্রেফতার আছেন 22 জন। এরই মধ্যে তাদের 8 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 25 জন আসামির পক্ষ থেকে আজকে আমরা 13 জন আসামির পক্ষে আমরা অভিযোগ ডিসচার্জের হিয়ারিং শুনানি করেছি। আগামী 9 তারিখ বাকি যে আসামি আছে বাকি আসামিদের জন্য ওই তারিখে শুনানি হবে। বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করে একটা দুঃসংবাদ দেওয়া হয়েছে সমগ্র জাতিকে। সুতরাং এই ধরনের ঘটনা যাতে
ভবিষ্যতে না সংঘটিত হয় তার জন্য অবশ্যই আমরা মূল লক্ষ্যে সর্বোচ্চ শাস্তি চেয়ে এই কার্যক্রম চালিয়ে যাব। কারা হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন সাবেক কারা কর্মকর্তারা। এমন ঘটনায় ক্ষুব্ধ খোদ কারা কর্তৃপক্ষ। নানা ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 ডজনেরও বেশি কর্মকর্তা, কারারক্ষী ও কয়েদির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও থামছে না জেল পালানোর মতো অপরাধ। দীপু শিকদারের রিপোর্ট। গত 6 আগস্ট গাজীপুরে কাশিমপুর কারাগার 2 থেকে আবু বকর সিদ্দিক নামের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নিখোঁজ হয়। এ নিয়ে শুরু হয় তোলপাড়। কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত 29 আগস্ট মিটফোর্ড হাসপাতাল থেকে মাদক মামলার আসামি মিন্টু পালিয়ে যায়। পরে অবশ্য হাতকড়া পড়া অবস্থায় তাকে বাবুবাজার এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি নিয়ে বারবার কথা বলার চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি কারা কর্তৃপক্ষের। যদিও ঢাকা কেন্দ্রীয় কারাগারের আসামি পালানো নিয়ে ফোনে দায়সারা কথা বলেন এই কর্মকর্তা। উত্তর নেই তো এটা তো স্বাভাবিক, এটা ঘটনা তো আসেই তো কর্তৃপক্ষ এবং বিব্রত অবস্থা করতে হয়, আমাদের ভাবমূর্তি হয়। ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান জানান, দায়ীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। মিডিয়ার সাথে কথা বলার ব্যাপারে আমাদের নতুন একটা সার্কুলার আমরা পেয়েছি, তো এটা অধিদপ্তর প্রধানের সঙ্গে কথা বলেন কাইন্ডলি। হেফাজত থেকে আসামি পালানোর ঘটনা একেবারে সুখকর নয় বলে মন্তব্য করলেন সাবেক এই কারা কর্মকর্তা। হঠাৎ করে কিন্তু 2টা ঘটনা খুব তাড়াতাড়ি ঘটলো এবং এটা ভালো লক্ষণ না। বন্দি পালানোর সুযোগটা পায় কখন? সুযোগটা তখনই পায় তার সঙ্গে যে সমস্ত উপস্থিত কারারক্ষী ডিউটিতে থাকে তারা যখন নিজের দায়িত্ব ভুলে অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, তখনই এই সুযোগটা হয়। জেল পালানো একটা বড় ধরনের অপরাধ। কারা কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান সাবেক এই ডিআইজি প্রিজন্সের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শিগগিরই বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ দপ্তরে তার সাথে সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। পরে তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ কাজ আটকে আছে। 2 দেশ যৌথভাবেই মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণ করবে বলে জানান মন্ত্রী। আর বিদায়ী হাই কমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম, যেটির সঙ্গে কারো তুলনা হয় না। অনেক কাজ এগিয়ে গেছিল, কিন্তু কোভিডের জন্য অ্যাকচুয়ালি শুটিংটা স্টার্ট হতে পারলো না। তো হোপফুলি এখন যেহেতু একটু করে সবকিছু নর্মাল হচ্ছে, শুটিং স্টার্ট হবে। একটা আমরা যৌথভাবে ডকুমেন্টারি ফিল্মও করব। ভারত এবং বাংলাদেশের মধ্যে যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে, যেটির কাজও শুরু হয়েছে। কোভিডের কারণে এটি আপাতত বন্ধ হচ্ছে, তবে খুব সহসা সেই কাজও শুরু হবে। সকল অসঙ্গতি দূর করে উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন শিক্ষামন্ত্রী। বলেন, বৈশ্বিক সংকট করোনা মোকাবেলার পাশাপাশি শিক্ষার্থীদের সম্ভাবনার দরজায় পৌঁছে দিতে হবে। ভালো ফলাফল করার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সহ ইতিহাস পাঠে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে হবে। করোনা পরিস্থিতি, ঘূর্ণিঝড় ও বন্যায় ত্রাণ তৎপরতায় বেশি নজর ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর। ফলে সাংগঠনিক কর্মকাণ্ডে গতি কমে। এমন পরিস্থিতি কাটাতে সব ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সংগঠনগুলোকে। তৃণমূলে পাঠানো হয়েছে চিঠি। তাগিদ দেওয়া হয়েছে স্বচ্ছতা নিশ্চিত করে দেশজুড়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্ব আজ। আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগেই দলের কার্যক্রম গতিশীল করতে পর্যায়ক্রমে সম্পন্ন হয়েছে অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ। তবে মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদের 43টি সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। স্থানীয় কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে এখন চলছে কর্মী সভা ও বর্ধিত সভা। বিভিন্ন পর্যায় থেকে নিয়ে নেতা কর্মীদের অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু এই সংগঠনটাকে তারা ধরে রেখেছে। করোনা সংকট সহ নানা দুর্যোগ সামলাতে তৃণমূলের চলমান পর্ষদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না বলে জানান কেন্দ্রীয় নেতারা। প্রায়োরিটি বেঁচে আছে যে 10-12টা কমিটি খুব এসেনশিয়াল হয়ে গেছে, এগুলি আমরা
ফার্স্ট স্টেজে আমাদের করতে হবে। আর কিছু সময় হচ্ছে কিছু কমিটি হয়ে রয়েছে, এগুলি পূর্ণাঙ্গ করা হয়নি, দেখা গেছে 10টা-12টা ডিক্লেয়ার হয়েছে, বাকিগুলি হয় নাই, সেগুলি নিয়ে আমরা কাজ করা শুরু করেছি। যেহেতু এই সময় করোনা পরিস্থিতি ছিল, আমরা তাদেরকে এই ব্যাপারে কাউকে প্রেশার আর করি নাই, কিন্তু এখন যেহেতু পরিস্থিতিটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, আমরা কিন্তু অচিরেই এই বিষয়টায় তাদেরকে চিঠি দিয়ে দেবো, আমরা একটা সময় নির্ধারণ করে দেবো যে এই কমিটিগুলি যেন তারা তাড়াতাড়ি করে আমাদের কাছে জমা দেয়। নেতৃত্ব নির্বাচনের কৌশলের অংশ হিসেবে কমিটিতে স্থান পেতে হলে ব্যক্তির অতীত ও বর্তমান খতিয়ে দেখা হবে বলে জানান নেতারা। আমাদের সিদ্ধান্ত পরিষ্কার যে আমাদের সংগঠনের মাঝে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পতাকা তোলে অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, মাদক সেবনকারী, মাদক বিক্রেতা, মানুষের উপর জুলুমকারী, অত্যাচারকারী, তাদেরকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পতাকা তোলে কোনো স্তরেই তারা জায়গা পাবেন ইনশাল্লাহ। এদিকে বাংলাদেশ ছাত্রলীগও সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে, উদ্যোগ নিয়েছে মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের। যেগুলো বেশি মেয়াদে উত্তীর্ণ হয়েছে ওগুলোকে আমরা টার্গেট করে আমরা কিন্তু আমাদের কার্যক্রম পরিচালনা করতে শুরু করেছিলাম, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের এই করোনা মহামারীর মধ্যে আমরা পড়ে গিয়েছে এবং এই মুহূর্তে আমরা চাই যে করোনার পরবর্তী সময় আমাদের যে সাংগঠনিক ইউনিটগুলো আছে ওগুলোকে আমরা ঢেলে সাজাবো। কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধি টিম থাকবে আমাদের সাথে, যাদের মাধ্যমে আমরা সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন জেলায় গিয়ে সেখানে কনফারেন্সের মাধ্যমে আমরা নতুন করে কমিটি গঠন করব। আওয়ামী লীগের সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা সহ মেয়াদ উত্তীর্ণ সব কমিটি নির্বাচনে সম্মেলনের প্রস্তুতি নেবারও নির্দেশ দেওয়া হয়েছে মূল দলের পক্ষ থেকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। তীব্র স্রোত ও নাব্য সংকট, 2 রুটে ফেরি চলাচল ব্যাহত, যানবাহনের দীর্ঘ লাইন। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 8,60,000, এক সপ্তাহে ভারতে শনাক্ত 5 লাখ। দেখছেন রাত 11টার 21 সংবাদ। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে উপনির্বাচনের তফসিল বৃহস্পতিবার ঘোষণা করা হবে, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। নির্বাচন কমিশন সচিবালয়ে 21 টেলিভিশনকে সচিব জানান, সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে স্থগিত হওয়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। অক্টোবরের শেষে হবে ভোট। এদিকে ডাক্তার সাবরিনার দ্বৈত ভোটার ও একাধিক জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ করছে বলে জানান ইসি সচিব। বলেন, নির্বাচন কমিশনের কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। ঢাকা 5 এবং নওগাঁ 6-এর আমরা প্রস্তাব কমিশনে আছে, মাননীয় কমিশন থেকে আমরা যদি সিদ্ধান্ত পাই আগামীকালই ঘোষণা করতে পারবো। নোম্যাস থাকায় একটা কার্ড ইস্যু হয়েছে, তাই সিস্টেম কেন নোম্যাস দিল? এটা কি ম্যানিপুলেট করে নোম্যাস করা হয়েছে নাকি সিস্টেমের কোনো ত্রুটির কারণে হয়েছে নাকি এটা দেখার। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে দুঃখিত দর্শক, করোনা আক্রান্ত যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডাক্তার মোহাম্মদ সাইদুজ্জামানকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। করোনা মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক প্রশাসনকে নিয়মিতভাবে জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভ্যাকুয়েশন সেবা প্রদান করে আসছে। বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় এই মিশন পরিচালিত হয়ে আসছে। এই ধারাবাহিকতায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডাক্তার মোহাম্মদ সাইদুজ্জামানকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তীব্র স্রোত ও নাব্য সংকটে দৌলতদিয়া, পাটুরিয়া ও শিমুলিয়া, কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মায় পানি কমতে থাকায় দৌলতদিয়া, পাটুরিয়া নৌরুটে নাব্য সংকট দেখা দিয়েছে। রয়েছে তীব্র স্রোত, ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। 2 পাড়ে মহাসড়কে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এদিকে শিমুলিয়া, কাঁঠালবাড়ি রুটেও তীব্র ও নাব্য সংকট রয়েছে। কয়েকদিন ধরে পানি কমে নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে জেগে উঠেছে ডুবোচর। বিকল্প চ্যানেল বন্ধ হয়ে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
পোল্যান্ডে রপ্তানি শুরু হলো মেড ইন বাংলাদেশ খ্যাত উচ্চমানের ওয়ালটন টেলিভিশন। সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে পোল্যান্ডের এএক্স টেকনোলজির সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন এবং ওয়ালটনের ইউরোপিয়ান অঞ্চলের বিজনেস হেড তাওসিফ আল মাহমুদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পোল্যান্ড থেকে যোগ দেন এএক্স টেকনোলজির সিইও রিচার্ড গ্র্যাব। এর মধ্যে পোল্যান্ডে টিভির প্রথম শিপমেন্ট সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ দিকে দেশটির বাজারে পাওয়া যাবে ওয়ালটন টেলিভিশন। ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক ব্র্যান্ড প্রাণ ফ্রুটোর মাই প্যাক 200 ml এর পেট বোতল সারা দেশে পাওয়া যাচ্ছে। মাই প্যাকের দাম 20 টাকা। সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে নতুন এই পণ্যটির উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্ম সহ সব শ্রেণীর মানুষের কাছে প্রাণ ফ্রুটোকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করতে 200 ml এর মাই প্যাক নিয়ে আসা হয়েছে। সবাই মিলে একটি পরিবার এবং সেই পরিবারের সাথে আমি আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল বললেন প্রধানমন্ত্রী, দুর্যোগে জনকল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার। আবরারের মৃত্যুতে প্রথম আলোর আনিসুল হক সহ 5 জনের মালামাল ক্রোকের নির্দেশ, 20 সেপ্টেম্বর দিতে হবে প্রতিবেদন। সিনহা হত্যাকাণ্ড জঘন্যতম ঘটনা বললেন সেনাপ্রধান, ওসি প্রদীপকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ, 3 সাক্ষীর স্বীকারোক্তি। দুর্নীতির 2 মামলায় স্বাস্থ্যের আফজাল রিমান্ডে, শাহেদের লিজেন্ড সহ 5 প্রতিষ্ঠানের 58 অ্যাকাউন্ট জব্দ। চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ, 3 শ্রমিক নিহত, আহত 3। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।